আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের রাসায়নিক বন্ধন অধ্যায়ের ৩য় ক্লাস এবং আমরা এই ক্লাসে এই কয়েকটা টপিক শেষ করার চেষ্টা করব এবং প্রত্যেকটা টপিক ভালোভাবে বোঝার চেষ্টা করব। চলো ক্লাসটা শুরু করা যাক। তো আজকে প্রথম টপিকের নাম হলো আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত। এগুলো তোমাদের এই অধ্যায় থেকে মূলত এখান থেকে সৃজনশীল আসে না। এগুলো তোমার অষ্টম অধ্যায় থেকে যখন অষ্টম অধ্যায়ে পড়বা তখন এগুলো ভালোভাবে পড়তে হবে। কারণ আমরা এগুলো খুব ফাস্ট তাড়াতাড়ি করে বেসিক কিছু জিনিস দেখার চেষ্টা করব। তো আণবিক সংকেতটা কি আর গাঠনিক সংকেত কি? ধরো একটা মৌল, একটা যৌগ CH4, এটার নাম কি? এটার নাম হলো মিথেন। এই যে আমরা বিভিন্ন অণুগুলো দিয়ে লিখলাম, এটাকে বলে আণবিক সংকেত। এটা কি বলে? আণবিক সংকেত। তাহলে গাঠনিক সংকেতটা কি? এখন আমরা এটা দেখি। গাঠনিক সংকেতটা জানার জন্য আমার প্রত্যেকটা মৌলের যোজনী সম্পর্কে ধারণা থাকা লাগবে। এইখানে এখানে কার্বনের যোজনী কত? কার্বনের যোজনী হলো ৪ এবং হাইড্রোজেনের যোজনী কত? হাইড্রোজেনের যোজনী ১। কার্বনের যোজনী হলো ৪, হাইড্রোজেনের যোজনী হলো ১। কার্বনের যোজনী ৪ মানে কার্বনের ৪টি হাত থাকবে। কার্বন যোজনী মানে কি? কার্বনের এই যে ৪টি হাত থাকবে। প্রত্যেকটি হাত দ্বারা একেকটি যোজনী বোঝায়। ঠিক আছে? আর হাইড্রোজেনের যোজনী কত? হাইড্রোজেনের যোজনী হলো ১ এবং হাইড্রোজেন আছে কয়টা? আছে ৪টা। তার মানে প্রত্যেকটা হাতে একটা একটা করে হাইড্রোজেন চলে যাবে। এটাকে বলে গাঠনিক সংকেত। কিভাবে হলো দেখো। যেহেতু কার্বনের যোজনী ৪, এজন্য কার্বনের ১টা, ২টা, ৩টা, ৪টা হাত হইল। আর হাইড্রোজেনের যোজনী যেহেতু ১, তার মানে এই যে একটা হাইড্রোজেন, এর কয়টা হাত হইল? একটা হাত। এই যে হাইড্রোজেন কয়টা হাত? একটা হাত। এই যে হাইড্রোজেন কয়টা হাত? একটা হাত। যেহেতু এখানে হাইড্রোজেন আছে ৪টা, এজন্য আমরা ৪টা হাইড্রোজেন লিখছি। এখানে কার্বন আছে একটা, এজন্য একটা কার্বন লিখছি। বুঝতে পারছো? চলো আরেকটা উদাহরণ দিই, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। যেমন ধরো পানি, H2O, তো সবাই জানি। হলো পানি। তাহলে এখানে হাইড্রোজেনের যোজনী কত? হাইড্রোজেনের যোজনী হলো ১, হাইড্রোজেনের যোজনী কত? ১ এবং অক্সিজেনের যোজনী কত? অক্সিজেনের যোজনী হলো 2, তাই না? তাহলে এখানে অক্সিজেন আছে কয়টা? অক্সিজেন আছে একটা, এই যে অক্সিজেন। তারপর হাইড্রোজেন আছে কয়টা এখানে? হাইড্রোজেন আছে ২টা। অক্সিজেনের যোজনী যেহেতু ২, তাহলে অক্সিজেনের হাত কয়টা হবে? একটা, ২টা। অক্সিজেনের হাত হলো ২টা। আর এখানে হাইড্রোজেন হাত কয়টা? একটা। তার মানে এখানে একটা হাইড্রোজেন হবে, এখানে একটা হাইড্রোজেন হবে। ঠিক আছে? এটাকে বলে তোমার গাঠনিক সংকেত। এখানে হাইড্রোজেন আছে কয়টা? ২টা, এই যে একটা, ২টা। অক্সিজেন আছে একটা, এই যে একটা অক্সিজেন। আর হাতগুলো কিভাবে দিছি? হাতগুলো দিছি আমরা যোজনী থেকে। ক্লিয়ার? চলো আরেকটা উদাহরণ দেওয়া যাক। ধরো আরেকটা যৌগ প্রোপেন, হ্যাঁ? প্রোপেন C3H8, এটা একটা জৈব যৌগ। C3H8। তো কার্বনের যোজনী আমরা কত জানি? কার্বনের যোজনী জানি আমরা ৪ এবং হাইড্রোজেনের যোজনী জানি আমরা 1। তার মানে এখানে কার্বনের হাত কয়টা হবে? কার্বনের হাত হবে ৪টা, হাইড্রোজেনের হাত হবে একটা। আচ্ছা এখন দেখো তো এখানে কার্বন আছে কয়টা? এখানে কিন্তু কার্বন আছে ৩টা। তার মানে আমার এখানে ৩টা কার্বন লিখতে হবে। একটা কার্বন, ২টা কার্বন, ৩টা কার্বন। তাই না? এখন কার্বনের মানে যোজনী কয়টা? ৪টা। তার মানে এখন প্রত্যেকটা কার্বনের ৪টা করে হাত দিতে হবে। চলো আমরা ৪টা করে হাত দিয়ে দিই। এই কার্বনের জন্য ১টা হাত, ২টা হাত, ৩টা হাত, ৪টা হাত। শেষ। এই কার্বনের জন্য আমার ৪টা হাত লাগবে। এই ১টা হাত, এই ২টা হাত, এই ৩টা হাত, এই ৪টা হাত। এখন এই কার্বনের জন্য আমার ৪টা হাত লাগবে। এই ১টা হাত, এই ২টা, এই ৩টা, এই ৪টা। ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। এখন হাইড্রোজেনের যোজনী কত? ১। তার মানে হাইড্রোজেনের ১টা হাত হলেই হবে। আর এখানে হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন আছে কিন্তু ৮টা। তার মানে প্রত্যেকটা হাতে একটা একটা করে হাইড্রোজেন এড হবে। এই যে ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা এবং ৮টা। ক্লিয়ার? এটা হলো তোমার প্রোপেনের গাঠনিক সংকেত। এটা হলো প্রোপেনের গাঠনিক সংকেত। আমি নামটা লিখে দিই। এটার নাম হলো প্রোপেন। ঠিক আছে? এই তোমার আপাতত এইটুকু জানলে হবে গাঠনিক সংকেত এবং আণবিক সংকেত। চলো আমরা পরের টপিকে যাই। তো আমরা এখন অষ্টকের নিয়ম ও দুইয়ের নিয়ম এবং নিষ্ক্রিয় গ্যাস এই 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 কয়েকটা টপিক আমরা একসাথে পড়ব। অষ্টকের নিয়ম ও দুইয়ের নিয়ম এবং নিষ্ক্রিয় গ্যাস। তো অষ্টকের নিয়ম এবং দুইয়ের নিয়ম মানে কি? অষ্টকের নিয়ম এবং দুইয়ের নিয়ম মানে হলো প্রত্যেকটা মৌল তার শেষ কক্ষপথে ২টা ইলেকট্রন অথবা ৮টা ইলেকট্রন চায়। কি বললাম? প্রত্যেকটা মৌল তার শেষ কক্ষপথে ২টি ইলেকট্রন অথবা ৮টি ইলেকট্রন চায়। এটাকে বলে অষ্টক নিয়ম এবং দুইয়ের নিয়ম।
এখন কেন একটি মৌল তার শেষ কক্ষপথে 2টি অথবা 8টি ইলেকট্রন যায়? কারণ প্রত্যেকটা মৌলই তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করতে চায়। ক্লিয়ার? এখন দেখো আমরা এটা প্র্যাকটিক্যাল দেখি, লাইভ দেখি। তো যেমন একটা উদাহরণ দিয়ে আমি হাইড্রোজেন হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা আছে? হাইড্রোজেন ইলেকট্রন আছে 8টি। হাইড্রোজেন ইলেকট্রন আছে কয়টি? 8টি। এখন হাইড্রোজেনের নিকটবর্তী নিষ্প্রবেশ কোনটি আছে? আমরা নিষ্প্রবেশ জানি কয়টি? আমরা লিখে ফেলাই, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিসন। হ্যাঁ, তার মানে হিলিয়ামের সর্বশেষ কক্ষপথে আছে কয়টা ইলেকট্রন? 2টা। নিয়নের সর্বশেষে আছে 8টা। আর্গনের সর্বশেষ ইলেকট্রন আছে 8টা। ক্রিপ্টনের সর্বশেষ ইলেকট্রন আছে 8টি। জেননের সর্বশেষ ইলেকট্রন আছে 8টি। রেডনের সর্বশেষ ইলেকট্রন আছে 8টি, তাই না? তো হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? 1টা। তাহলে হাইড্রোজেনের সবচেয়ে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস কোনটা? হিলিয়াম। হিলিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? 2টা। তার মানে হাইড্রোজেনও চাবে তার শেষ কক্ষপথে আরেকটা ইলেকট্রন নিয়ে আসতে। হাইড্রোজেন যখন অন্য একটা মৌলের সাথে বিক্রিয়া করবে তখন ওই মৌল থেকে একটা ইলেকট্রন তার শেষ কক্ষপথে নিয়ে আসবে। ঠিক আছে? নিয়ে আসা সে নিষ্ক্রিয় গ্যাসের মতো কাঠামো গঠন করবে। ঠিক আছে? এটি হলো 2 নিয়ম। আর অষ্টক নিয়মটা হলো, যেমন ধরো সোডিয়াম, আমরা সোডিয়াম দিয়ে উদাহরণ দিই। সোডিয়াম ইলেকট্রন কয়টি? 11টি। কক্ষপথ থেকে হবে 2টা, 8টা এবং 11টা। প্রথম কক্ষপথে থাকবে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে থাকবে কয়টি? 8টি ইলেকট্রন, টোটাল হলো 10টা এবং শেষ কক্ষপথে আরেকটা 11টা। তাই না? এখন দেখো তো হিলিয়ামের মানে সবচেয়ে কাছের নিষ্ক্রিয় গ্যাস কোনটা? সবচেয়ে কাছের নিষ্ক্রিয় গ্যাস হলো নিয়ন। নিয়নের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টি? 8টি। তো এখানে সোডিয়ামের শেষ কক্ষপথে আছে 1টি ইলেকট্রন। তাহলে সে কি যাবে? সে যাবে তার শেষ কক্ষপথে যেন 8টি ইলেকট্রন হয়। এই জন্য কি করবে? সে তার এই যে শেষ কক্ষপথে ইলেকট্রন আছে এই ইলেকট্রনটা সে ত্যাগ করে দেবে। ইলেকট্রনটা সে ত্যাগ করে ফেলবে। এটা যদি ত্যাগ করে তাহলে তার বাকি শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকলো? বাকি শেষ কক্ষপথে তার ইলেকট্রন থাকলো 8টি। বুঝতে পারছো? এইভাবে সে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো গঠন করে। এটাই হলো অষ্টক নিয়ম এবং 2 নিয়ম। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা পরবর্তী টপিকে যাই। আর নিষ্ক্রিয় গ্যাসগুলো মানে কি? আরেকবার বলে দিই, নিষ্ক্রিয় গ্যাস মানে হলো এগুলো অন্য কোনো মৌলের সাথে কখনো বিক্রিয়া করে না। এগুলো অন্য কোনো মৌলের সাথে বিক্রিয়া করে না। তারা শেষ কক্ষপথে 2টি অথবা 8টি ইলেকট্রন যেহেতু আছে এই জন্য তারা স্টেবল বা স্থিতিশীল। এই জন্য তারা অন্য কোনো মৌলের সাথে বিক্রিয়া করতে চায় না। এই জন্য এগুলো হলো নিষ্ক্রিয় গ্যাস। ক্লিয়ার? ঠিক আছে, এখন আমরা পরবর্তী টপিকে যাই, ক্যাটায়ন বা অ্যানায়ন। এই টপিকগুলো থেকে আসলে তোমার ডিরেক্ট সৃজনশীল পরীক্ষা আসবে না, কিন্তু সৃজনশীল আনসার করার জন্য এগুলো তোমার বুঝতে হবে। ক্যাটায়ন এবং অ্যানায়ন মানে কি? ক্যাটায়ন মানে হলো আগে তোমার বুঝতে হবে যে আয়ন জিনিসটা কি। আয়ন হলো দুই প্রকার। একটা হলো ক্যাটায়ন আর একটা হলো অ্যানায়ন। ক্যাটায়ন হলো তোমার ধনাত্মক চার্জ বিশিষ্ট। কারণ ক্যাটায়ন কি? ধনাত্মক চার্জ বিশিষ্ট। এবং অ্যানায়ন হলো ঋণাত্মক চার্জ বিশিষ্ট। কারণ ক্যাটায়ন হলো যখন কোনো মৌল বিক্রিয়া গঠনকালে তার শেষ কক্ষপথে ইলেকট্রনটি ত্যাগ করে ফেলে। যখন একটি মৌল বিক্রিয়াকালে তার শেষ কক্ষপথে ইলেকট্রন ত্যাগ করবে তখন সেটা হলো ক্যাটায়ন। যেমন ধরো এখানে সোডিয়াম আছে। সোডিয়াম বিক্রিয়াকালে নিষ্ক্রিয় গ্যাস হওয়ার জন্য তার শেষ কক্ষপথে ইলেকট্রন কি করলো? শেষ কক্ষপথে ইলেকট্রন ত্যাগ করছে। তার মানে সে ক্যাটায়ন আয়নে পরিণত হবে। চলো দেখি আমরা। এই যে প্রথম একটি সোডিয়াম মৌল আছে, কি করবে? সে তার শেষ কক্ষপথে একটি ইলেকট্রন ত্যাগ করে ফেলবে। ত্যাগ করার ফলে সে কি হবে? সে হবে সোডিয়াম প্লাস বা সোডিয়াম আয়ন। এই আয়নটাকে আমরা বলবো ক্যাটায়ন। এই আয়নটাকে আমরা কি বলবো? এই আয়নটাকে বলবো আমরা ক্যাটায়ন। যে ইলেকট্রন ত্যাগ করে সে হয়ে যায় ক্যাটায়ন। ঠিক আছে? আর অ্যানায়ন কোনটা দেখো? অ্যানায়ন মানে যে আনে, হ্যাঁ, তার মানে হাইড্রোজেন কি করবে? তার শেষ কক্ষপথে একটি ইলেকট্রন কিন্তু নিয়ে আসবে। তার মানে সে নিয়ে আসলো, তার মানে সে হবে অ্যানায়ন। এটা কেমন হবে দেখো। ধরো এখানে হাইড্রোজেন আছে। হাইড্রোজেন কি করবে? যেহেতু হাইড্রোজেনের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন, সে চাবে
আরেকটি ইলেকট্রন যেন তার শেষ কক্ষপথে আসে, তাই না? তার মানে হাইড্রোজেন একটি ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে সে হাইড্রোজেন আয়নে পরিণত হবে। যেহেতু সে একটি ইলেকট্রন গ্রহণ করছে সেজন্য সে ঋণাত্মক আয়ন হয়ে গেছে, এবং এই ঋণাত্মক হওয়ার কারণে আমরা এটা কি বলবো? এটাকে বলবো অ্যানায়ন। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের ক্যাটায়ন অ্যানায়ন ক্লিয়ার। তার যেমন আর কিছু উদাহরণ দিই। ধরো ক্লোরিন আয়নটা কি হবে? ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? ক্লোরিনের শেষ কক্ষপথে আছে 7টি ইলেকট্রন। তার মানে ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করবে। ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করলো। তো একটি ইলেকট্রন গ্রহণ করার কারণে সে কোন আয়নে পরিণত হবে? সে ক্লোরিন মাইনাস বা অ্যানায়নে পরিণত হবে। এই আয়নটার নাম কি? এই আয়নটার নাম হলো অ্যানায়ন। যেমন আরো আছে, লিথিয়াম আছে, লিথিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টি আছে? শেষ কক্ষপথে ইলেকট্রন আছে, লিথিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন হলো তোমার একটি। তখন সে একটি ইলেকট্রন ত্যাগ করে ফেলবে, তাই না? একটি ইলেকট্রন ত্যাগ করে ফেললো। তাহলে এখন সে কোন আয়নে পরিণত হবে? যেহেতু ত্যাগ করছে তার মানে লিথিয়াম প্লাস আয়ন হবে। প্লাস হওয়া মানে কি? এটা হলো ক্যাটায়ন। এটা অ্যানায়ন, এটা ক্যাটায়ন। ক্লিয়ার? ক্যাটায়ন অ্যানায়ন আশা করি ক্লিয়ার। এখন আমরা আজকের 4টা টপিক কিন্তু শেষ হয়ে গেছে, তাই না? আজকের 4টা টপিক শেষ, কিন্তু এগুলো আমাদের পরীক্ষায় ডিরেক্ট আসবে না। আমাদের পরীক্ষায় ডিরেক্ট আসবে তার পরবর্তী যে টপিকগুলো আছে সেগুলো থেকে, যেমন আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন। এগুলো হলো এই অধ্যায়ের মেইন টপিক। আমরা আজকে কিছু কিছু ধারণা নিয়ে ফেলবো আজকের ক্লাসেই, যে আয়নিক বন্ধন কি এবং সমযোজী বন্ধনটা কি। তো এখন আমরা শিখবো আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন হলো, আয়নিক বন্ধনটা তোমার গঠিত হয় ধাতু এবং অধাতুর মাঝে। এটা তুমি একটু লিখে নাও। আয়নিক বন্ধন গঠিত হয় ধাতু প্লাস অধাতু, ধাতু প্লাস অধাতু। অর্থাৎ যে বন্ধনটি একটি ধাতু এবং একটি অধাতু মিলে হয় সেটাকে বলে আয়নিক বন্ধন। যে রাসায়নিক বন্ধন ধাতু এবং অধাতুর মাঝে হয় সেটাকে বলে আয়নিক বন্ধন। ধাতু কি করবে? ধাতু ইলেকট্রন ত্যাগ করবে। ধাতু ইলেকট্রন ত্যাগ করবে। ধাতু ইলেকট্রন ত্যাগ করবে, এটা জফলা। ধাতু ইলেকট্রন ত্যাগ করবে এবং অধাতু সবসময় ইলেকট্রন গ্রহণ করবে। অধাতু কি? ইলেকট্রন গ্রহণ করে একটা যৌগ গঠন করবে। চলো আমরা উদাহরণ দিই। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড একটা যৌগ, সোডিয়াম ক্লোরাইড একটা যৌগ। এখন এখানে সোডিয়াম একটা আলাদা মৌল এবং ক্লোরিন একটি আলাদা মৌল। তো এটার আমরা গাঠনিক সংকেতটা দিয়ে দেখি। সোডিয়ামের সোডিয়ামের আমরা কক্ষপথটা আঁকাই। একটা, দুইটা, তিনটা। তাহলে প্রথম কক্ষপথে থাকবে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে থাকবে 8টি ইলেকট্রন, শেষ কক্ষপথে থাকবে কি? 1টি ইলেকট্রন। আর ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে কক্ষপথে? হলো ক্লোরিন এই প্রথম, এই দ্বিতীয়, এই তৃতীয়। তোমার এখানে থাকবে 2টি ইলেকট্রন, এখানে 8টি, 10টি হয়ে গেল। শেষ কক্ষপথে থাকবে আরো 7টি ইলেকট্রন। 1, 2, 3, 4, 5, 6, 7। এখন দেখো, আমরা জানি সোডিয়াম একটি ধাতু। সোডিয়াম কি করবে? সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করবে, এবং ক্লোরিন একটি অধাতু। অধাতু কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। তো সোডিয়াম তার শেষ কক্ষপথে আমরা জানি প্রত্যেকটি মৌল তার শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন বা 2টি ইলেকট্রন রাখতে চায়। এখন সোডিয়ামের সে যদি একটি ইলেকট্রন ত্যাগ করে, সোডিয়াম যদি একটি ইলেকট্রন ত্যাগ করে, তাহলে তার শেষ কক্ষপথে বাকি থাকবে কয়টি? 8টি ইলেকট্রন। এই কারণে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করবে। সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করলো। এবং দেখো ক্লোরিন কি করবে? ক্লোরিনের কিন্তু এখানে 7টি ইলেকট্রন আছে। ক্লোরিন যদি আরেকটি ইলেকট্রন পেয়ে যায় তাহলে তার অষ্টক পূর্ণ হয়ে গেল না? তাহলে এখন সোডিয়ামের শেষ কক্ষপথ ত্যাগ করবে এবং সেই ইলেকট্রনটা এখানে এসে গ্রহণ করবে। ঠিক আছে? এখানে তাহলে সোডিয়াম তার শেষ কক্ষপথের একটি ইলেকট্রন ত্যাগ করবে এবং এই ত্যাগকৃত ইলেকট্রন ক্লোরিন গ্রহণ করবে। তাহলে তার ফাইনাল লুকটা কি হবে? ফাইনাল লুকটা হবে সোডিয়ামের শেষ কক্ষপথে হয়ে যাবে 2টা অরবিটাল। হ্যাঁ, এই 2টা ইলেকট্রন, 2, 3, 4, 5, 6, 7, 8। তাই না? সোডিয়াম তার শেষ কক্ষপথে একটি ইলেকট্রন ত্যাগ করে ফেলে মানে কি? এই কক্ষপথটা ভ্যানিশ হয়ে যাবে। আর ক্লোরিনের ক্ষেত্রে কি হবে?
ক্লোরিনের ক্ষেত্রে একটি, দুইটি, তিনটি, দুইটি ইলেকট্রন, 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7। প্রথমে 7টি ইলেকট্রন ছিল, তারপর এই ইলেকট্রনটা গ্রহণ করার পরে এখানে আরেকটি ইলেকট্রন যোগ হয়ে গেল। এই ক্রস চিহ্ন দিয়েও ইলেকট্রন বোঝানো হয়। ঠিক আছে, তার মানে ক্লোরিনও তার শেষ কক্ষপথে অষ্টক পূর্ণ হইল, সোডিয়ামও তার শেষ কক্ষপথে অষ্টক পূর্ণ হইল। এখন এই সমীকরণটা পরীক্ষায় কিভাবে লিখবা দেখো। সোডিয়াম কি করছে? সোডিয়াম তার শেষ কক্ষপথে একটি ইলেকট্রন ত্যাগ করছে। ত্যাগ করে কি হয়েছে? সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়েছে। তারপরে ক্লোরিন কি হয়েছে? ক্লোরিন তার শেষ কক্ষপথে একটি ইলেকট্রন গ্রহণ করার ফলে সে ক্লোরিন মাইনাস হয়ে গেছে। এখন এই দুইটা আমরা যোগ করব, এটা কাটা প্লাস মাইনাস, তাহলে এখানে থাকবে Na প্লাস Cl, এখানে হয়ে যাবে NaCl। এইটুকু তুমি যদি লিখে দাও 3 অথবা 4 সহজেই পেয়ে যাবে। ঠিক আছে, এটা পরীক্ষায় আসলে কিভাবে আনসার করতে হবে সেগুলো আমরা সৃজনশীল সলভিং ক্লাসে আমরা দেখব। ঠিক আছে, আচ্ছা আপাতত এইটুকুই থাক, আমরা আরো উদাহরণ দেখব যখন আমরা সৃজনশীল প্র্যাকটিস করব। ঠিক আছে, এখন চলো আমরা সমযোজী বন্ধন নিয়ে কথা বলি। সমযোজী বন্ধন, আমরা আয়নিক বন্ধনে কি দেখছিলাম? আয়নিক বন্ধনটা কিন্তু একটি ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগের ফলে হয়েছিল। আয়নিক বন্ধন কি হয়েছিল? ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাঝে, এবং সেটা হয়েছিল ধাতু প্লাস অধাতুর মাঝখানে। আর সমযোজী বন্ধনটা হবে তোমার অধাতু প্লাস অধাতু, দুইটা অধাতুর মাঝে যে বন্ধন হয় সেটাকে বলে সমযোজী বন্ধন। এবং এইটা হবে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, হবে। তাহলে সমযোজী বন্ধন হবে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। আর আমরা আয়নিক বন্ধন কি হয়েছিল? আয়নিক বন্ধন হয়েছিল ত্যাগ এবং গ্রহণের ফলে। তাহলে আমার আয়নিক বন্ধন হয়েছিল ত্যাগ ও গ্রহণের ফলে। বুঝতে পারছো? এইটুকু হলো বেসিক ডিফারেন্স। তো এখানে হবে ইলেকট্রন শেয়ার, এখানে কেউ ত্যাগও করবে না, গ্রহণও করবে না, তার কমন একটি ইলেকট্রন শেয়ার করবে। কিভাবে করবে চলো আমরা সহজ উদাহরণ দিয়ে দেখে ফেলি। যেমন ধর পানি, আমরা H2O, পানির উদাহরণটা দিয়ে আমরা বুঝি এখন। তো এখানে অক্সিজেন আছে কয়টা? অক্সিজেন আছে একটা। তো অক্সিজেনের আমরা চিত্রটা এঁকে ফেলি। অক্সিজেন, এটা হলো প্রথম কক্ষপথ, এটা হলো দ্বিতীয় কক্ষপথ। প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে কয়টা? 2টা। দ্বিতীয় কক্ষপথে থাকবে 6টা। 1 2 3 4 5 এবং 6, তাই না? এখন হাইড্রোজেন আছে কয়টা? এখানে হাইড্রোজেন আছে 2টা, কারণ আমরা দুই পাশে 2টা হাইড্রোজেন অঙ্কন করব। এই যে একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেন কক্ষপথটা আমরা এটার ভিতর ঢুকিয়ে দিব। ঠিক আছে, যেহেতু এরা ইলেকট্রন শেয়ার করবে, আমরা আগে জানছি সমযোজী বন্ধন ইলেকট্রন শেয়ার হয়, যেহেতু ইলেকট্রন শেয়ার হবে তাই আমরা হাইড্রোজেনটাকে এটার ভিতরে ঢুকিয়ে দিলাম। হাইড্রোজেন ইলেকট্রন আছে কয়টা? এই যে একটা ইলেকট্রন হাইড্রোজেনের। কিভাবে আমরা এখানে একটা হাইড্রোজেন অঙ্কন করব এবং কক্ষপথটা এটার ভিতরে ঢুকিয়ে দিব। এই হলো হাইড্রোজেন একটা ইলেকট্রন। ঠিক আছে, এখন দেখো তো হাইড্রোজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন হয়েছে? একটা, 2টা, যেহেতু তারা এই 2টা ইলেকট্রন শেয়ার করছে। হাইড্রোজেনের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন হলো, 2টা ইলেকট্রন হলো। তার মানে হাইড্রোজেনও এখন নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো আচরণ করবে। এবং অক্সিজেন দেখো তো তার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন হয়েছে? একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা এবং 8টা। তাহলে অক্সিজেনও তার শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন পেল, হাইড্রোজেনও তার শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন পেল। এভাবেই সমযোজী বন্ধনের মাধ্যমে তার ইলেকট্রন শেয়ার করে যৌগ গঠন করে। ঠিক আছে, এটাকে যদি আমরা একটু সুন্দর করে লিখতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এটা হলো অক্সিজেন, এটা তার প্রথম কক্ষপথ, এটা তার দ্বিতীয় কক্ষপথ। প্রথম কক্ষপথে থাকবে 2টি ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে থাকবে 6টি, 2 3 4 5 6। তাহলে এখানে একটা হাইড্রোজেন কক্ষপথ থাকবে, এখানে একটা হাইড্রোজেন কক্ষপথ আসবে, তাই না? হাইড্রোজেন। তো এখানে একটা এই যে একটা হাইড্রোজেন ইলেকট্রন, এই যে একটা হাইড্রোজেন ইলেকট্রন। এখন দেখতে একটু ভালো লাগছে, তোমার পরীক্ষা এভাবে লিখবা। ঠিক আছে, এটা হলো অক্সিজেন, তার শেষ কক্ষপথে একটি ইলেকট্রন শেয়ার করলো। এখানে হাইড্রোজেন আছে, এইটাও তার শেষ কক্ষপথে একটি ইলেকট্রন শেয়ার করলো। এখানেও শেয়ার, এখানেও শেয়ার।
এই শেয়ার করার ফলে হাইড্রোজেনের 2টা ইলেকট্রন হলো, তার মানে সে মানে এই যে তার শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন পেল এবং হিলিয়ামের মতো আচরণ করবে। এখন হিলিয়াম নিঃস্ব গ্যাসের মতো আচরণ করবে। এখানেও সেম, তার শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন পেল, আর অক্সিজেনও তার শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন পাইল, তাই না? আর অক্সিজেন তার শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন পাওয়ার মাধ্যমে নিয়ন মৌলের কাঠামো অর্জন করছে। তো এই ছিল আমাদের আয়নিক বন্ধন এবং সমাবেশী বন্ধন। ওকে, তো এখন দেখো আমাদের কোন কোন টপিক শেষ হয়েছে। আমাদের কিন্তু এই আয়নিক যৌগ, আয়নিক বন্ধন এবং রাসায়নিক সমাযোজী বন্ধনও কিন্তু শেষ। আমাদের যে বাকিগুলো বাকি আছে এগুলো আমরা সৃজনশীল সলভ করার মাধ্যমে আমরা ক্লিয়ার করব। আমাদের বেসিক ক্লাস আপাতত 2টাই। এখন যে আমাদের তৃতীয় ক্লাসটা হবে সেটা হবে তোমাদের সিকিউ সলভিং। সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা সিকিউ সলভিংয়ে এই প্রত্যেকটা জিনিস নিয়ে তো আলোচনা করবোই, তার সাথে এই এই যে এই 3টা টপিক বাকি আছে, এই 3টা টপিক আমরা সিকিউ সলভের মাধ্যমে শেষ করে ফেলবো। তো নেক্সট ক্লাসে আমরা কি করব, নেক্সট ক্লাসটা হবে আমাদের সিকিউ সলভিং। ঠিক আছে, সিকিউ সলভিং আমরা বোর্ডে যে প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা সলভ করে ফেলবো, তাহলে এই অধ্যায়ের উপর একটা পূর্ণ প্রস্তুতি আমাদের চলে আসবে। ঠিক আছে, সবাইকে নেক্সট ক্লাস দেখার জন্য আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।